गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवचानी। आमी देवचानी तोमरा सबाई निश्चयई खूब भालो आछो और आमिओ मोटामुटी आछि। तो सकालबेला थेकेई काजकर्म शुरू हये गेछे। तो चलो भिडियोटा स्टार्ट करी। एखानटाय कालके पाट शाक केटे रेखेছিলাম, সেই পাট শাকটা এখন ধুলাম। এটার মধ্যে আছে কালো জিরে আর এখানে আছে রসুন, কালো জিরা আর এই কড়াইটাতে কাল রাত্রিবেলা পটল ভেজেছিলাম রাতে। আর আমার মা না এরকম কাঁচা লঙ্কা কুচি দিয়েই শাক ভাজছে, কর্মীর সাথে দিতে ঝাল ঝাল ওটা খেতে। আজকে অনেকদিন বাদে শাকের মধ্যে কাঁচা লঙ্কাটা দিচ্ছি। তাহলে পাট শাকটা দিয়ে দেবো। কেমন কালো কালো রং হয়ে গেছে তেলের পটলের জন্য। ওই পাট শাকটা দিয়ে দিয়েছি। পাট শাকের একটা গন্ধ হয়, সেটাই বেশ ভালো লাগে। তাহলে কুলেখাড়া পাতাটাও দিয়ে দেবো, আজকে সকালে খেয়েছে। দেখো এই পাতাটাকে এখন একটু চটকালাম, তাই কতটা রস বেরোলো। আমার হাজব্যান্ড কীভাবে খায়, এটাই অনেকটা হাফ কাপ মতো এটাই দিয়ে দিই এর মধ্যে। এখন তো আর খাবে না, যে খেয়ে নাও, বাড়িতেও নেই, শাকে দিয়ে দিই, ব্যাস আমারও হয়ে যাবে কুলেখাড়ার রস খাওয়া। হলো একটা শাক দিয়ে একটা শাক ঢেকে দিলাম, কুলেখাড়াকে মাঝখানে করে দিচ্ছি, একটা আস্তে আস্তে হোক। আর এদিকটাতে ভাত বসিয়ে দিয়েছি। ওরে বাবা, ভাতও তো হয়ে এসছে, মানে হয়ে আসেনি, ফুটেছে। তো এই যে এখানে সব পাবদাগুলো রয়েছে আর এখানে ট্যাংরাগুলো ভাবছি আজকে রান্না করে নেবো। আজকে ট্যাংরা হবে আর পাবদাটা তুলে রাখবো। পাট শাকটা সেদ্ধ হয়ে গেলে এরকম লেই লেই মতো করে ভাত দিয়ে খেতে ভালো, কারণ পাট শাক খুব ঠান্ডা। কিন্তু সেটা তো হবে না, আমার হাজব্যান্ড তো খাবে না, একদম শুকনো হলে, শুকনো করে বানালেই খাবে। এদিকে এই যে বেগুন, আলু, কাঁচা লঙ্কা কেটেছি, টমেটো ও একটু বরবটি কাটবো। বললো ওটা দিয়ে একটা মিক্স একটা তরকারি করো। মিক্স তরকারি না, মানে মাছের তরকারি, এটাই আমার খেতে ইচ্ছা করে না। তো আজকে বলেছিলাম পাবদা মাছটা রান্না করে নেবো। এদিকে দেখো পাট শাকটা রান্না হয়ে গেছে আর বরবটিটাও কেটে নিয়েছি, মাছটা রান্না করছি। তো পাবদা মাছ ভেবেছিলাম রান্না করবো একটু সর্ষে বাটা দিয়ে, করলে ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বললো পাবদাটা করো না, ট্যাংরাটা করো, আর ট্যাংরাটার টেস্টটা ভালো, পাবদাটাও ভালো। আর মানে পাবদার থেকে ট্যাংরার দামটা বেশি, তাই জন্য বললো ট্যাংরাটাই করে নাও, তাহলে আগামীকাল আবার মঙ্গলবার, আর টেস্টটা ঠিক ভালো লাগবে না, সেই জন্য। আমার হাজব্যান্ড এমনি পাবদা, ট্যাংরা এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু মাছগুলোর মাথাগুলো খাবে না, সেগুলো আমাকেই খেতে হয়। তো এখন দিলাম গরম জল, আর নামানোর সময় তো একটু ধনেপাতা দেবো আর মাছটা দিয়ে দেবো। বেশি রান্না তো ঝামেলা নেই। আর সাথে একটু টক দই খাবো। টক দইটা না আজকে অনেক দিন বাদে খাবো, কারণ ওই টক ডাল খেলে না তখন আর টক দইটা আমার খাওয়া হয় না। তো ঘরে আর আম আছে অবশ্য, দেখি কাল করবো না, পরশু দিন হয়তো আম ডাল করতে পারি। তো যাক, মাছ কমপ্লিট। ওদিকে তো ভাতও হয়ে গেছে, আর হলো গিয়ে পাট শাক, ব্যাস এই। তো আজকে বেশ কিছু কাজ আছে, বিশেষ করে বাইরের কাজ আছে, এখন না, বিকেলের দিকে যাব। তো একটুখানি তোমাদের প্রথমের দিকেই শেয়ার করি। তো ওই কুটুসের ভ্যাকসিনটা দেওয়া হয়নি, আর বলছি দেখো এখানে আজকে লাঞ্চ মেনুটা হচ্ছে পাট শাক, আর এদিকে মাছ, আর এদিকে টক দই। আর এখন দেখো হচ্ছে বিকেলবেলা, তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, কারণ ওই কুটুসের ভ্যাকসিনের ব্যাপারটা আছে, তো ওটার জন্য যাব। তো হাজব্যান্ড একটু ফ্রেশ হচ্ছে, তো আমি ভাবলাম কি তাহলে আমি এই কাজটা করি, কারণ এই কাজটা আমার দুদিন ধরে ভাবছি, দুদিন কি তার কয়েকটা দিন হয়ে গেছে ভাবছিলাম করব, কিন্তু শরীরে সেই জুতটা পাচ্ছিলাম না, এতটাই শরীরটা খারাপ ছিল। আর দিনের বেলা এতটা পরিমাণে রৌদ্র থাকে, তখন এই কাজগুলো করা যায় না। তো এই সময়টা হচ্ছে বেস্ট। আমি না বিকেলবেলা এরকম সময় এই কাজগুলো করে আর একবার গাটা ধুয়ে নিই। আর গাছের পরিচর্যা তো ভালো লাগে আমার করতে, কারণ মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায়। দুপুরে একটু ঘুমাই, যখন আবার ঘুম হয় না, তো বারে এই গাছগুলোর কাছেই আসি। গাছগুলোর কাছে আসলে যেন আমার কেমন একটা শান্তি লাগে, যেন গাছগুলো আমাকে ডাকে, এরকম একটা হয়। আগেও ছিল, আগে
ওই বসে আছি, হঠাৎ করে যেন আমাকে গাছগুলো ডাকছে। এরকম যাদের গাছের নেশা থাকে এরকমই আসে যে গাছগুলো গিয়ে দেখি। এই এখন এই যে সামনের যে টবটা বা বালতিটার মধ্যে যে বড় বড় পাতা যে গাছটা, মানে তোমার আমরা যেটা বলি চালতা চাপা, কাঠচাপাও বলে, কাঠগোলাপ, এরম কাঠগোলাপ না কাঠচাপা বলে। তো আর কি কি যেন বলে, কাঠগোলাপও মনে হয় বলে। তো যাই হোক, তো ওই মনে হচ্ছে কবে ওটার মধ্যে ফুল আসবে এটাই মনে হচ্ছে। আর সর্ষের খোল ভিজিয়ে রেখেছি, ওগুলোও দেবো গাছে। আর রোজ ভাবছি সর্ষের খোল যদি দিনের বেলা দিয়ে দেবো, কিন্তু আবার ভাবছি যদি বৃষ্টি হয়ে বিকেলবেলা সব হয়ে যায়, ভেস্তে যায়, ভাবছিলাম ওই জন্য একটু বৃষ্টিটা হয়ে গেলে গাছগুলো জলও পেয়ে গেল, তার 2 দিন বা 3 দিন বাদে সর্ষের খোলটা দিতাম, কিন্তু সেটাও করতে পারছি না। আর আমি এখন এই গাছটার প্রুনিং করছি, এটা হচ্ছে মোগরা আতর বা আতর মোগরা, মানে জুঁই ফুলের বেল ফুলেরই ভ্যারাইটিস। তো এটাকে ডিপ প্রুনিং করছি না, মানে সফট প্রুনিংটাই করছি। ডিপ প্রুনিংটা না আমি কি করি, যখন ওই বর্ষাকালটা চলে যায়, দুর্গাপূজাটা চলে যায়, যতদিন মানে গাছটা গ্রিনারি মতো হয়ে থাকে ততদিন ভালো। আর এই শীতের সময় গাছগুলো কেমন একটা হয়ে যায়, তখন আমি গাছগুলো কেটে দিই। গাছগুলো অবশ্য তখন ঘুমানোর সময়, মানে এই বেল জুঁই এদের, কিন্তু আমি যখন কেটে দিই, কেটে দেওয়ার পরে না আবার ওরা নতুন পাতা টাতা বার করে গাছটা বেশ ফ্রেশ লাগে। আর সেই সময় তো ওদের এভাবে খাবারটা দিতে লাগে না, শুধু জলটা পেলেই হয়। তো একটু ছায়ার দিকে রেখে দিই, খুব একটা কড়া রোদের দিকে রাখি না, ওই যে আমাদের যে দিকটা দিয়ে ওভারফ্লো জলটা যায় ওখানটা রেখে দিয়ে, আমাকে নিজেকেও আর জল দিতে হয় না, ওর মধ্যেই ও বেঁচে থাকে। তো যাই হোক, ওইটা আর একটা ওদিকেও আর একটা আছে মোগরা আতর, তো ওই টবটাকেও নিয়ে ওটাকেও একটু মানে প্রুনিং করে দেবো। বেল গাছটা বেল ফুলের গাছে প্রুনিং করে দিয়েছিলাম, সেগুলো তো আবার এখন অনেক ফুল ফুটছে, আবার ফুল ফুটে এখন ফুলটা শেষ হয়ে গেছে, তো ওটাকে আবার একটু প্রুনিং করে দিলাম। আর মাথার মধ্যে যে ফুলের যে কুড়িগুলো থাকে ওগুলোকে আমি তুলে ফেলে দিই, তো আজকে তুলে ফেলে দেবো। তো ওই মানে যে বোটার অংশটা থাকে, তো যেটা বললাম যে ছোটো আর একটা যে মোগরা আতর আছে, ওইটাকেও এখন প্রুনিং করে দেবো। আর এই মোগরা আতরটা না আমার বোনের বাড়ির গাছ, বোনের তখন ওপর তলাটা হয়নি, মানে যেই তলাটা ওরা থাকে তার আগে নিচে ওদের মানে বোনের হাজব্যান্ডই ওদের মেলায় নিয়ে গেছিলো, রথের মেলা, তখন বোন অনেকটা ছোটো, রথের মেলা থেকে ওকে বেল ফুল আর এই মানে মোগরা আতরটা কিনে দিয়েছিল, বলেছিল এটা জুঁই ফুল, আসলে এটা জুঁই ফুল না, এটা মোগরা আতর। আর জুঁই ফুলের গাছ হচ্ছে আমার যে বড় কলতলাতে একটা গাছ আছে, ওটা হচ্ছে আসল জুঁই, মানে দেশি জুঁই। তো আমি তখন বোনের বাড়িতে মানে এরপর বোনের বাড়িতে তো যেতাম কোনো একটা সময় বর্ষাকালে, আর তখন তো বোনপোর জন্মদিনও থাকতো, বর্ষাকালটা থাকতো, আমি ওই গাছের ডাল নিয়ে এসেছিলাম, আবার কয়েকবার ডাল ওখানে ওদের বাড়িতে রেখেও এসেছিলাম, এরকম মানে পুঁতে দিয়ে এসেছিলাম এরমভাবে। এটা মনে আছে, এটা নিয়েই এসেছিলাম, কারণ পুঁতে তখন না বোন অত ছাদের মধ্যে তো সব টব ছিল না, মাটিতে শুধু একটু নিচে জায়গা ছিল, ওই আমি একটা ডাল নিয়ে এসে আমার গেটের কাছে লাগানো ছিল। গেটের কাছে না কত দিন গাছটা বসানো ছিল, গাছটা না নতুন পাতা গজায় না কিছু, তারপরে আস্তে আস্তে আবার গাছটা ঠিকঠাক হয়ে গেছিলো, ওখান থেকে আবার ডাল নিয়ে নিয়ে এগুলোতে লাগিয়েছিলাম। কিন্তু জানো তো আমার বোনের বাড়িতে আবার কিন্তু ওর যে আসল গাছগুলো সেগুলো আর নেই, কারণ ওদের যখন যে তলাটায় ওরা থাকে, দুতলাটা যখন হয়, ও দুতলা পর্যন্ত না আমি পুরো বাইয়ে দিয়েছিলাম, একটা ডাল পুরো বেয়ে উঠছিল, যে এটাকে কাটবি না, ওপর পর্যন্ত নিয়ে আসবি। আর যেবারে আমি ওপর পর্যন্ত তুলে দিলাম সেই বছরই মানে ওই দুতলাটা ওদের মানে শুরু হলো, তো ওই জন্য গাছটা কাটা পড়ে গেছিলো। আর নিচে মানে সব ওদের সব কারখানার জিনিসপত্র, যেই জায়গাটা গাছ থাকতো ওই জায়গাটা জিনিসপত্র থেকে গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আবার বোন এসেছিলো, বোনকে আবার বালতিতে করে একটা মানে টবে করে এবারে দিয়ে দিয়েছি, ওকেও বলেছি একটু হালকা করে প্রুনিং করে দিবি। আর ওদের ওখানে জল ভালো, মাটিটাও ভালো, নতুন মাটি, মানে যেহেতু বারুইপুর, তার মানে পলি মাটি, তো গড়িয়া বারুইপুর এলাকার মাটি খুব ভালো, তো ওই হয়ে যাবে ওর বাড়িতে ফুল। তো আর এখন এই আর একটা টব টেনে টেনে নিয়ে আসলাম, এটার মধ্যে মাটিটা ভর্তি আছে, আর এর মধ্যে না ওই বেগুনি মতো ভায়োলেট কালারের যে পাতাওয়ালা যে গাছটা হয়, নামটা খালি মনে থাকে না, ওই গাছ ছিল, ওই গাছের ডালগুলো আবার অন্য জায়গায় পুঁতে দিয়েছি। আর ওই টবটার মধ্যে না নীলকণ্ঠ ফুল আছে, ডাবল নীলকণ্ঠ, মানে অপরাজিতা, এই গাছটাই আমার একটা মাত্র বেঁচে আছে। আর যেখানটা আমার কুন্দ গাছ আছে, কুন্দ গাছের ওখানটা জানো তো একটা আমার নীল অপরাজিতার গাছ ছিল, পুরো একদম ঝাঁকড়া, কিন্তু হঠাৎ করে গাছটা কেমন নষ্ট হয়ে গেছিলো, অনেক বছর হয়ে গেছে।
দেখো এই কুটুসের কাণ্ড, এই বেলটাকে দাঁত দিয়ে কেটেছে। তো আজকে এটাকে দেখলাম যে এই কাণ্ডটা করেছে, এটাকে আমি কি করে ওকে বেঁধে নিয়ে যাব সেই চিন্তাই করছি। তারপর আমার হাজব্যান্ডকে দেখিয়েছি, তো হাজব্যান্ড বললো ওকে দড়ি গলার মধ্যে ওই একটা ওর যে বেল্ট আছে বেল্টটার মধ্যে বেঁধে নিয়ে যাবো। তো দেখো গাছটা কাটিং করে দিয়েছি, একদম নীলকণ্ঠ একটা ফুটে আছে, নীলকণ্ঠটাও একদম কাটিং করে দিয়েছি। আবার নতুন পাতা গজাবে, আবার তখন অনেকগুলো করে ফুল ফুটবে। মাঝে মাঝে নীলকণ্ঠটা এরকম ছোটো করেই রাখি, বেশি বড় করি না, আমার হাজব্যান্ড বকা দেয় বলে। তো আর এই বেল ফুলের গাছটা দেখো ছোট ছোট ফুলের বৃন্ত হয়ে আছে, ওগুলো তুলে ফেলে দেবো, তাহলে আবার নতুন করে ফুল আসবে। আর এই বেল ফুলের গাছ আমার অনেক পুরানো, আমার হাজব্যান্ড আমার বিয়ের পরে প্রথম আমাকে এনে দিয়েছিল বেল ফুল আর লাল রঙ্গন, থোকা রঙ্গন গাছ প্রথম আমাকে এনে দিয়েছিল। সেটারই মানে এগুলো বলা যায় দানা, এই দানা না চারা, ডাল থেকে থেকে। আর এই যে টবের মধ্যে একটা গাছ দেখলে, এটা হচ্ছে এই ফুলটার গাছটা। এই গাছটা দেখো নাকচম্পাটা কেটে দিয়েছিলাম, আর নতুন পাতা বেরিয়েছে। টবের যে গাছটা দেখলে এক্ষুনি লঙ্কার মতো, ওটা হচ্ছে ধুত্র, ডবল ধুত্র হতো আমার বাড়িতে, এত বছর কিন্তু নেই, ডবল ধুত্র নষ্ট হয়ে গেছে। কুটুসের জন্য বলা যায় গাছটা প্রাণ পেল। মানে ওই টবটার মধ্যে না ডবল ধুত্র ছিল, দানা পড়েছিল, কিন্তু গাছ হতো না, নষ্ট হয়ে গেছিলো। কুটুস যখন ওই হলো, কোথায় গেছিলি কাটুসু, কোথায় গেছিল, হ্যাঁ কুটুস যখন পার্বতে অ্যাটাক হলো তখন ওই টপটার মধ্যে পা দিয়ে বসে থাকতো, পা হাত দিয়ে মুখ দিয়ে। তো ওইভাবে হাতের নোক টোক থেকে কিছুভাবে হয়তো দানাটা সরে গেছে বা কিছু মাটিটা সরে গেছে, তার থেকে এই গাছটা হচ্ছে। আর আমরা দেখো দরজা টরজা লাগিয়ে বসে আছি, মানে বসে আছি না, দাঁড়িয়ে আছি টোটোর জন্য, কুটুসকে নিয়ে যাব। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর হাঁটতে শুরু করলাম, তারপর দেখলাম টোটো পেয়েছি। আর কুটুস জানো তো, যেটা বলাই হলো না, আমি তো ওই চুড়িদারটা যেই পরেছি, ও তো বাইরে ছিল, ও যখন এসেছে দেখছে আমি চুড়িদার পরে নিয়েছি, ও ভাবছে আমরা কোথাও যাব, সে আমার জন্য সে লাফালাফি করছিল। তো যাই হোক, ওকে তারপর নিয়ে আসলাম। প্রথমে না যেই আশ্রম পর্যন্ত গেছি, তারপরে ও যেতে চাইছে না, হাঁটতে চাইছে না, ভাবছে কী জানি কোথায় কি নিয়ে যাবে, কিন্তু অন্য সময় দেখো আমাদের পেছন পেছন ধাওয়া দেয়। তারপরে তো বুঝতে পেরেছে, টোটোতে তুলেছি। আর একটা জিনিস হচ্ছে, এইখানটা যখন নিয়ে এসেছি, পৌঁছে গেছি একটুখানি তো আমাদের বাড়ি থেকে, শুধু রাস্তাটা পারাপার হওয়া, ও কিন্তু এই জায়গাটার মেঝেটার গন্ধটা নিচ্ছিল, মানে ও বুঝতে পেরেছে এই জায়গাটা ও এর আগে এসেছে, কিন্তু অনেক দুষ্টুমি করেনি, অনেক কিছুই দুষ্টুমি করেনি। ওর মালুমই হলো না যে ও ভ্যাকসিনটা নিয়েছে। যাই হোক, চুপচাপই ছিল, কোনো বদমাইশি করছিল না, যেটা বাড়ির সামনে করছিল, ওই গেটের সামনে। তো এখন আবার টোটোতে উঠবো, বাড়ি চলে যাবো। তো ওকে যাওয়ার আগে আমার হাজব্যান্ড বললো ওই কয়েকটা বিস্কুট খাইয়ে দাও। আমি ভয় পাচ্ছিলাম যে বিস্কুট দেবো যদি বারণ করে, আবার এসেও দিলাম, তখন বারণ করেনি। যাই হোক, এখনও ভ্যাকসিনটা হয়ে গেছে, নিশ্চিন্ত। অনেক দিন ধরে ভাবছি দেওয়াবো, কিন্তু জানো তো ওই হাজব্যান্ডেরও শরীরটা খারাপ হয়ে গেছিলো, আর ওর গায়ে যা জোর, এত ধস্তাধস্তি করে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, আর ও মনে হয় পার্ভো ভাইরাসের অ্যাটাক হয়েছিল যখন, তখন সেইগুলো স্মৃতিতে নিয়ে আসছে যে হ্যাঁ আমি তো এদিকটায় এসেছিলাম, ওই দোকানটাতেও গিয়েছিলাম, এগুলোই মনে মনে ভাবছে। তো যাই হোক, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর 1 বছর বাদে আবার ওকে নিয়ে যেতে হবে এই ভ্যাকসিনটা দেওয়ানোর জন্য। কালু কালু আসছে, কালু কাকে দেখে ভয় পাচ্ছে, ওকে তো ঘেউ ঘেউ করে তাড়ায়। ওই দেখ, হ্যাঁ যাবি না, দড়ি 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 কোটস, আবার ওকে অ্যাটাক করতে যাচ্ছে, দেবে এক্ষুনি। তো এখন তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে স্নান করলাম, ও কুটুসকে খেতে দিলাম, একটু বিস্কুট দিলাম, কারণ আমরা যখন চা খাই ও তখনও একটু বিস্কুট খায়, তো সেই জন্য অপেক্ষা করছিল। আর তারপরে এটা নিয়ে আমি একটু দেখলাম, তো ওর মধ্যে ডেটটা লেখা আছে যে 1 বছর বাদে
ঠিক আছে, মনে থাকবে। আর আমার হাজব্যান্ড বললো একটু ভিডিও করে রাখো, বাই চান্স বইটা কোথায় রাখলাম না রাখলাম কিছু ব্যাপার থাকে তো। বললাম ঠিক আছে। তো এই আর এখন চা নিয়ে বসবো, একটু চা খাবো, ফ্রেশ হব। আর যাওয়ার আগে ওই যে গাছপালাগুলো নিয়ে পড়েছি, তখনই ভেবেছি যে বাড়িতে তো সে স্নান করবো, তা গাছটা একটু কাটিং টাটিং করে দিই, হাত টাত ধুয়ে তারপর আবার আমরা বেরিয়েছিলাম। তো অনেকটা মাথাটা হালকা লাগছে, কবে থেকে ভাবছি, যেহেতু পার্ভো ভাইরাস হওয়াতে ওকে বলেছিল 1 মাস 1.5 মাস বাদে ভ্যাকসিন করাতে, তারপরে আবার আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে গেল, এই করে আর নিয়ে যাওয়া হয়নি। তো এই ভিডিও ক্লিপসটার জন্য আরেকটু শেয়ার করলাম, যারা মানে কুটুসের ভিডিও দেখে তাদের যদি সুবিধা হয়, কাকদ্বীপে যারা থাকে, কাকদ্বীপের একটা মানে পরিচিত একটা দোকান, এই দোকানটা মনে হচ্ছে এখানে আমাদের কাকদ্বীপে একটাই দোকান আছে। তো যদি দরকার পড়ে, কে জানে বা কে জানে না, দেখেই বলে দিল না, আমি ভেতরটাতে গেলাম না। আর এই হ্যাঁ, ওদের একটা হিসাব তো ওদের তো হিসাব থাকেই, কারণ এই ডিসেম্বর জানুয়ারির দিকেই সব তো জন্মায়, ওই জন্য হিসাব থাকে। হ্যাঁ, এখন এই আসলাম, এসে একটু স্নান করলাম মাথা থেকে, কারণ ওই দোকানে ছোট্ট ছোট্ট বাচ্চা কুকুর ছিল, সে বিড়ালের গায়ে যেরকম পাতলা পাতলা লোম থাকে সেরকম দুটো ঘুমাচ্ছে। আর এর আগে একবার ওই দোকানটায় আমি গিয়েছিলাম, কুটুসের সাথেই গিয়েছিলাম মনে হচ্ছে, কুটুস যখন পার্বো হয়েছিল প্রথম দিন তো ওই দোকানটায় গেছিলাম। তারপরে একবার আমি ওখানটা দাঁড়িয়েছিলাম, ওখানে ওরকম ওই কাঁচের একটা বাক্সের মধ্যে অনেকগুলো বাচ্চা কুকুর ছিল, তার মধ্যে একটা কুকুর মানে মরে গেছে, মানে ওই পার্বোতেই হবে ওই বাচ্চা কুকুরগুলো অ্যাটাক। ওখানটা কিরম বাজে একটা গন্ধ ওই কুকুরগুলোর গা থেকে, দেখে মায়াও লাগছে। সাদা সাদা কুকুর, মানে ওই লোমওয়ালা যে সাদা সাদা, আমি তো অত নাম জানি না, ওই কুকুরগুলোই ছিল, দুটো রয়েছে ওখানে, কি ভাল লাগছে দেখতে, ঘুমাচ্ছে ওরা পরে পরে, হয়তো 1 মাস বয়স হবে এরকম হবে, মানে বিড়াল বাচ্চার গায়ে সবে সবে লোম গজালে যেরকম লাগে সেরকমই লাগছে, অত কিউট লাগছিল। তো যাই হোক, কুটুস ওখানে দোকানে নামানোর পর আর ছটপট করেনি, কিন্তু এই আশ্রমের আগে পর্যন্ত যাতায়াত করার জন্য অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, টোটোর জন্য পাচ্ছিলাম না বলে, তো হাজব্যান্ড বললো চলো হাঁটিয়ে হাঁটিয়েই নিয়ে যাই, কিন্তু রাস্তায় গাড়ি তো আর অন্য কুকুর থাকে, ভয় পাচ্ছিলাম, তা আশ্রমের ওখান থেকে আবার গাড়িতে উঠলাম, টোটো আবার দেখলাম আসছে, উঠে গেছি। ওর মধ্যে গাড়ির মধ্যে বসে আছে, টোটোর মধ্যে মাথায় হাত টাত বুলিয়ে বুলিয়ে বসিয়েছি, ভাবছে এরমভাবে তো গেছিলাম, এগুলো মনে মনে ভাবছে। আর ওই দোকানটাতে যেই নিয়ে গেছি না, দোকানটার মেঝেটার গন্ধ শুকছে, জানি না অন্য কুকুরদের গন্ধ শুকছে না এই দোকানটায় এসেছিলাম আগে সেটাও হয়তো ভাবছে যে এই দোকানটাতে মনে হচ্ছে এসেছি। আর ওই দোকানটা হচ্ছে ওই ভেটেরিনারি যে হসপিটালটা গলিটা, তার গায়েই ওই দোকানটা, হসপিটালেরই গায়ে একটুখানি। তো এই যে এখন চা বানালাম, চা খাবো, এই যে বিস্কুট নিয়েছি, কুটুসকেও বিস্কুট দিলাম, এসে যাওয়ার আগেও ওকে বিস্কুট দেওয়া হয়েছে। যাওয়ার আগে একটু গাছের পরিচর্যা করছিলাম, তখন ও বাইরে ছিল, আনছি যদি ঢোকে দেখতে পাবে আমাদেরকে জামা কাপড় মানে পরে আছি চুড়িদার, তাহলে আর বাড়ি ছাড়া হবে না। সে মানে যখনই আমি ক্যামেরা অফ করে সিঁড়িটা দিয়ে আসছি, পিছন থেকে এসে আমাকে ধাক্কা মারছে। আনটি যেই ক্যামেরাটা অফ হয়ে গেছে, ক্যামেরাটা অন থাকলে তোকে দেখতে পারতাম কি করছিস। তারপর মাথায় গায়ে হাত বোলালাম, তারপরে ভাবছে আমাকে তো ছেড়ে মনে হয় কোথাও চলে যাচ্ছে। তারপরে আবার বিস্কুট টিস্কুট দিলাম, ভয় পাচ্ছিলাম দিতে, আমার হাজব্যান্ড বললো দাও, আনছি না ভ্যাকসিনটা দেবো, হয় না আমাদেরও কত রকম থাকে, খালি পেট বড়া পেট। তো এমনি বিকেলবেলায় চা খাওয়ার সময় ওকে বিস্কুট দিই, তো অনেকগুলো বিস্কুট দেওয়া হলো, খেয়ে জল খেয়ে দরজা লাগানোর পর যখন দরজা করে বেরিয়েছে, দেখি নেই হাওয়া, যা আসল মানুষই তো হাওয়া, মানে আসল মানে কি বলবো, কুকুরই তো হাওয়া, তা কি করবো। তাও দেখে আমার মাথা ভার করে আসলো, আচ্ছা। আর বেলটা তো কেটে দিয়েছে, বেলটা বেঁধে নিয়ে যাওয়ার সাহস পেলাম না, ওই জন্য আমাদের একটা কটসুতোর মানে মোটা দড়িটা একটা ভালো করে গলার ওই বেল্টটার মধ্যে বাঁধলাম, ওর জন্য একটা ভালো থেকে বেল্ট কিনতে হবে। প্রচুর গায়ের জোর, আমি ওর সাথে পারি না, আর আমার যখন প্রেশার লো থাকে ওর সাথে তো আরোই পারি না, অবস্থা খারাপ। আজকে একটু চান করাতে নিয়ে গেছিলাম, উফ বাবা, আম গাছটার গোড়ায় ওকে ছোট্ট করে বেঁধে দিয়েছি, ও যে কি করছে ওকে দেখলে আমার ভয় লাগে, মনে হয় যেন গলায় টান টান লেগে ওর যদি কিছু হয়ে যায়। তারপরে ভাবলাম তাহলে জল দিয়ে করি, পাইপ দিয়ে একটু জল দিই, ও লাফালাফি করছে, খুলে দিলাম, দেওয়ার পরে কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, আয় কুটুস আয় বলে, আবার যেই গায়ে পাইপে করে জল দিচ্ছি, ব্যাস তো পালিয়ে গেল, বাড়ি ছাড়া হয়ে গেল। এরকম না, চা খাই। হ্যাঁ
কবে থেকে ভাবছি ভ্যাকসিন দেবো, দেওয়া হচ্ছিল না। হাজব্যান্ডের অবশ্য শরীরটা ভালো ছিল না বলেই দিতে পারছিল না। গায়ের একটা তো জোরেরও দরকার ওকে নিয়ে যাওয়ার জন্য, আর বাড়িতে এসে ভ্যাকসিনটা দিয়ে গেলে ভালো হয়, কিন্তু ওই দিতে আসে না। তো ওই আজকে দিয়ে নিলাম, নিশ্চিন্ত মনে থাকবে যে ডেটটা ঠিক মনে থাকবে যে কবে ওকে নিয়ে গেলাম। 1 বছর বাদে আবার ভ্যাকসিন দিতে হবে।